সুপ্রিয় দর্শক, শুভ সকাল। শুরু করতে যাচ্ছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টার টেক কেয়ার আয়োজনে। আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় রেকটাল প্রোলাপস ও এর আধুনিক চিকিৎসা। দর্শক, অনুষ্ঠানের শুরুতে যাওয়ার আগে আমি বলে নিচ্ছি যে আপনারা পায়ু পথের বিভিন্ন ধরনের জটিল সমস্যা অথবা জটিল রোগে ভুগে থাকেন, কিন্তু আপনারা আসলে জানেন না যে কখন কোন চিকিৎসকের কাছে গেলে আপনারা সঠিক স্বাস্থ্য সেবা পেতে পারেন। তাই দর্শক, আপনাদের জন্য অথবা আপনাদের সুবিধার্থে বলে রাখছি, পায়ু পথে অথবা মলদ্বারের যে কোনো জটিল রোগের চিকিৎসায় আপনারা যোগাযোগ করবেন অবশ্যই, এবং অবশ্যই স্বাস্থ্য সেবা পেতে পরামর্শ করে নেবেন অথবা যোগাযোগের জন্য পরামর্শ করে নেবেন স্ক্রলের দেখানো নাম্বারে। এবং আমাদের সাথে আজকে আলোচনার প্রতিপাদ্য বিষয়ে আমরা রেকটাল প্রোলাপস ও এর আধুনিক চিকিৎসা নিয়ে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সেটার জন্য আমাদের সামনে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন কোলোরেক্টাল সার্জন ডক্টর SMA ইরফান। স্যার, শুভ সকাল, কেমন আছেন? জি, আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। আচ্ছা স্যার, আমরা কিন্তু আজকে আলোচনা করব রেকটাল প্রোলাপস ও এর আধুনিক চিকিৎসা নিয়ে। এখন আমাদের দেশের সাধারণ মানুষজন কিন্তু অনেক সময় জানেন না যে তাদের রেকটাল প্রোলাপসটা কখন হয়, কেন হয়, লক্ষণ কী। ধন্যবাদ। রেকটাল প্রোলাপসটা আসলে কি? ধন্যবাদ। আসলে প্রোলাপস শব্দটা ইংরেজি শব্দ, মানে হচ্ছে কোনো কিছু বের হয়ে যাওয়া। রেকটাল প্রোলাপস শব্দটার মানে হচ্ছে রেকটাম, যেটা আমরা পায়ু পথের উপরে একটি অংশ থাকে, যেটাকে আমরা বাংলায় মলাশয় বলি। সেই মলাশয়টা যখন বের হয়ে যায় পায়ুপথ দিয়ে, সেটাকে আমরা বলি রেকটাল প্রোলাপস। এটির লক্ষণটা কি বা কী দেখলে রুগীরা বুঝবেন? আসলে যখন রুগীরা টয়লেট করেন, মলের জন্য বসেন এবং চাপ দেন, তখন পায়ুপথটা পুরোটা বের হয়ে আসে। এতে গোল হয়ে নিচে নেমে যাওয়ার পর তিনি টয়লেট করেন। অধিকাংশ ক্ষেত্রে এই ক্ষেত্রে টয়লেট করতে তেমন কোনো সমস্যা হয় না, অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজে। টয়লেট করার পর রুগী নিজে হয়তো একটু অপেক্ষা করেন বা হাঁটাহাঁটি করেন, তখন আস্তে আস্তে সেটা ভিতরে ঢুকে যায়। আবার কখনো কখনো ওইভাবে ঢুকে না, তখন রুগী এটাকে হাত দিয়ে ঢুকিয়ে দেন। এটি ছোট বাচ্চাদের হতে পারে, বড়দেরও হতে পারে। ছোট বাচ্চাদের সাধারণত যেই ধরনের রেকটাল প্রোলাপস হয়, এই যে বের হয়ে আসা, এটা সাধারণত আমরা বলি পার্শিয়াল রেকটাল প্রোলাপস। অর্থাৎ রেকটাল প্রোলাপসটাকে দুভাগে ভাগ করি আমরা, পার্শিয়াল রেকটাল প্রোলাপস এবং কমপ্লিট রেকটাল প্রোলাপস। অর্থাৎ এই যে রেকটাম বললাম, যে মলাশয় তার অংশ বিশেষ, অর্থাৎ মিউকোজারে যদি বের হয়ে আসে, এটাকে আমরা বলি পার্শিয়াল রেকটাল প্রোলাপস। আর পুরো রেকটামটাই যখন বের হয়ে আসে, তখন এটাকে আমরা বলি কমপ্লিট রেকটাল প্রোলাপস। এটি ছোট বাচ্চাদের হয়। ছোট বাচ্চাদের মায়েরা দেখবে যে যখন বাচ্চা টয়লেটের জন্য প্রেশার দিচ্ছে, তখন একটা জিনিস ভিতর থেকে গোল হয়ে বের হয়ে আসে। আর বড়দের ক্ষেত্রে সেটা তো রুগী নিজেই বুঝে যে টয়লেটে চাপ দিলে এটা বের হয়ে আসে, এবং তিনি সেটাকে বিভিন্ন প্রক্রিয়ায় ভিতরে ঢুকিয়ে দেন। তো এই রেকটাল প্রোলাপস একটা আসলে জটিল একটা রোগ। এটি কেন হয় বলতে পারেন যে এটি সাধারণত জন্মগত কিছু ডিফেক্টের কারণে হয়। ডিফেক্টটা হচ্ছে যে এই মিউকোজার ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে যে মিউকোজার যে প্রলাপস হয়, এই মিউকোজার রিডান্ডেন্ট থাকে, অর্থাৎ এই মিউকোজাটা খুব লুজ থাকে, যার ফলে রুগী যখন টয়লেটের চাপ দেন, তখন এই মলের সাথে এই রেকটামটাও বের হয়ে আসে। তখন মা বা রুগীর যে আত্মীয় স্বজন আছেন, তারা সেটাকে আস্তে আস্তে ঢুকিয়ে দেন বা অপেক্ষা করেন, তখন অনেক সময় নিজে নিজেই ঢুকে যায়। কিন্তু অনেক সময় বাচ্চারা এটার জন্য ব্যথা ফিল করে, টয়লেট করতে চায় না বা কান্নাকাটি করে। এতে বোঝা যায় যে বাচ্চা ব্যথা ফিল করছে। পাইলস বের হয়ে আসা, পাইলসের যে প্রলাপস, অর্থাৎ অ্যাডভান্স স্টেজে বের হয়ে আসে, এটার সাথে রেকটামের বের হয়ে আসার ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে পাইলসগুলো গোটা গোটা হয়ে বের হবে। রুগী বলবে যে দুটো বা তিনটা বা একাধিক গোটা বের হয়। আর রেকটামের ক্ষেত্রে এটা গোল হয়ে পুরোটা বের হয়ে আসবে। ডিফারেন্স হচ্ছে এটা। পাইলসের ক্ষেত্রে রক্ত যেতে পারে, অনেক সময় রক্ত নাও যেতে পারে। আর রেকটামের প্রলাপসের ক্ষেত্রে তো সাধারণত রক্ত যাবে না। হ্যাঁ, যদি ইনফেকশন হয়ে যায় তাহলে যাবে। এই ডিফারেন্সটাও কিন্তু রুগী বুঝতে পারবে। তবে আমরা সাধারণত এটা আমরা যখন রুগীকে পরীক্ষা করি, অর্থাৎ ধরেন আমাদের চেম্বারে, তখন কিন্তু একটা সমস্যা হচ্ছে এই রেকটাল প্রলাপসটা কিন্তু দেখা যায় না, বা এটার কোনো লক্ষণও সেখানে দেখা যাবে না। কারণ আমরা যদি বাইরে এটার কোনো ফুলার তখন থাকবে না, কারণ রুগী শুধুমাত্র টয়লেটের যখন চাপ দিবেন, তখন এটা বের হবে, আবার ঢুকে যাবে। তিনি
মানে যখন পরীক্ষা করি তখন তার টয়লেটের চাপ দিতে পারছেন না, তখন সেটা বের হবে না। আমরা যে প্রক্টোস্কোপি করি বা ডিজিটাল এক্সামিনেশন করি সেখানে সেটা বোঝা যাবে না, কারণ এখানে অ্যাবনর্মাল কিছু নেই, অর্থাৎ আপনার ওই যেটা তার মলাশয় সেটাই বের হয়ে আসে। এখানে কোনো ফুলা, কোনো টিউমার, কোনো সোয়েলিং বা আদার কিছু আমরা কিন্তু প্রক্টোস্কোপি করলে দেখব না। তো সেই ক্ষেত্রে আমরা রুগীদেরকে ডায়াগনোসিস করার জন্য যখন আমরা সাসপিশিয়াস সোয়েলিং দেখি বা সন্দেহ হয় যে এটি রেকটাল প্রলাপস, তখন রুগীদেরকে বলি যে আপনি টয়লেটে গিয়ে এটার একটা ছবি তুলবেন বা ভিডিও করবেন, তাহলে কিন্তু সেটা দেখে আমরা বুঝতে পারি যে তার এটা রেকটাল প্রলাপস। আর বাচ্চাদের ক্ষেত্রে তো ধরেন সেটা দেখা যায়, অনেক সময় বাচ্চা কান্না করলেও সেটা যে বের হয়ে আপনি আসে। যেটা বলছিলেন যে বাচ্চাদের সাধারণত এই সমস্যাটা অনেক বেশি দেখা দেয় এবং এটা সাধারণত হচ্ছে জন্মকাল থেকে ত্রুটিগত কারণে সাধারণত দেখা দেয়। তো বাচ্চার মা বাবারা কখন সাধারণত তারা টের পান, সর্বসাধারণের জন্য বলছে আর কি, যে তার বাচ্চার রেকটাল প্রলাপস আছে? হ্যাঁ, বাচ্চার মা বাবা তো আর রেকটাল প্রলাপস ডায়াগনোসিস করবেন না, এটা চিকিৎসক করবেন। তবে মা বাবা যখনই এরকম একটা সোয়েলিং বের হয়ে আসে, স্বাভাবিকভাবেই তারা খুব অরিড থাকে, তারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, স্বাভাবিকভাবেই তারা দ্রুত চিকিৎসকের কাছে আসেন। এবং তিনি যদি একজন কোলোরেক্টাল সার্জনের কাছে আসেন অথবা একজন অভিজ্ঞ জেনারেল সার্জনের কাছে আসেন, এটা তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়। অনেক সময় ডাক্তার সাহেব ওই সময় সেটা প্রলাপসটা বের হয় না, বুঝতে পারেন না। যদি রুগীর আত্মীয় স্বজন সেটা ছবি তুলে নিয়ে আসে তাহলে তাৎক্ষণিকভাবে সেটা ডায়াগনোসিস করা সম্ভব, কারণ পার্শিয়াল রেকটাল প্রলাপস এবং কমপ্লিট রেকটাল প্রলাপস দুটো আলাদাভাবে দেখা যাবে। এখন এই রেকটাল প্রলাপস ডায়াগনোসিসের জন্য আর কোনো মানে পরীক্ষা নিরীক্ষা, যে কলোনোস্কোপি বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে এগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই। এটা শুধুমাত্র এই দেখে চিকিৎসক দেখে ডায়াগনোসিস করবেন। এবং এই দেখাটা মুশকিল হচ্ছে যে ডাক্তার সাহেব চেম্বারে দেখেন না, এই জন্যই রুগীর লোকজনের বা রুগীর হেল্প দরকার হয়। এটা আমরা বলি যে সবসময় আপনি ছবি তুলবেন যখনই এরকম একটা জিনিস হবে এবং ছবিটা নিয়ে আসবেন বা ভিডিও করবেন। ভিডিও করলে পুরো বিষয়টা বের হয়ে আসছে বা চলে যাচ্ছে, পুরো বিষয়টা দেখা যায়। স্যার, রেকটাল প্রলাপস আপনি বলেছিলেন এর আগে যে বাচ্চাদের হয়ে থাকে, সাধারণত কত বছর থেকে কত বয়সী বাচ্চাদের মধ্যে এটা সবচেয়ে বেশি দেখা দেয়? এটি তো জন্মের পরপরেই যখন রুগী ওয়েনিং হয় আমরা যেটা বলি, অর্থাৎ যখন মায়ের দুধ থেকে যখন সাধারণ খাবারে যায় তখনই এইটার লক্ষণগুলো দেখা যায়। কারণ তখন মলটা একটু শক্ত হতে শুরু করে, মানে ফর্মড স্টুল তৈরি হয়। তখন একটু শক্ত মল যখন হবে সাধারণ খাবার দাবারে, তখন বাচ্চা যখন স্ট্রেন করে, চাপ প্রয়োগ করে, তখন এটি বের হয়ে আসে। মানে তখন থেকেই যখন বাচ্চাদেরকে মানে যেটাকে বলা হয় আলগা খাবার বলেন মনে হয় আপনারা, সেই জাতীয় খাবার দেওয়া হয়, তখন থেকে কিন্তু এই জিনিসটা দেখা যাবে। 6 মাস পরে রাইট। তো আর এ থেকে শুরু করে 2 বছর 3 বছর পর্যন্ত এই পার্শিয়াল রেকটাল প্রলাপসটা বেশি দেখা যায়। আর বড় হয়ে গেলে এর বেশি হলে সাধারণত পার্শিয়াল রেকটাল প্রলাপসটা হয় কিন্তু কম হয়। এরপরে যখন হবে সেটা কিন্তু কমপ্লিট রেকটাল প্রলাপস। কমপ্লিট রেকটাল প্রলাপস আবার ছোটোবেলা থেকেও দেখা যেতে পারে, অর্থাৎ 2 বছর বয়স থেকেও দেখা যেতে পারে। কিন্তু অনেক সময় এটা মিস হয়ে যায়, কারণ হচ্ছে এই সময়ে বাচ্চারা নিজেরা টয়লেট করা শুরু করে 2-3 বছর বা 4 বছর বয়স থেকে। আর এটা যখন বের হয়ে আসে তখন অনেক সময় রুগীরা মনে করে যে এটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ সে ছোটোবেলা থেকে দেখছে, তো এটা মনে করে যে স্বাভাবিক ব্যাপার, এটা বের হয়ে আসা মনে স্বাভাবিক, আবার চলে যায়। সো আমরা দেখেছি যে রুগীরা, এই বয়সের রুগীরা কমপ্লিট রেকটাল প্রলাপস এটা রিপোর্ট করে না। ছোট বাচ্চা হলে তখন মা রিপোর্ট করে, আর একটু বড় হয়ে যাওয়ার পর রুগী রিপোর্ট করে না। রুগী অনেক পরে এসে 10-12 বছরেরও না, 18-19 বছর বা 20 বছর 25 বছরে এসে বলে যে আমার ছোটোবেলা থেকে এরকম বের হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে হচ্ছে আমরা শুধু রেকটাল প্রলাপসের আধুনিক চিকিৎসা এবং কমপ্লিট রেকটাল প্রলাপসের চিকিৎসা কি, পার্শিয়াল রেকটাল প্রলাপস চিকিৎসা কি, ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এতক্ষণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনা করছিলাম, সেটা হচ্ছে রেকটাল প্রলাপস ও এর আধুনিক চিকিৎসা নিয়ে। এবং দর্শক, আমি কিন্তু বিরতিতে যাবার আগে আবার বলে নিচ্ছি যে মলদ্বারের অথবা পায়ু পথের আপনারা যারা বিভিন্ন জটিলতায় ভুগছেন, তারা অবশ্যই কিন্তু স্ক্রলের দেখানো নাম্বারে সঠিক পরামর্শ বা সঠিক চিকিৎসা গ্রহণ করে নেবেন। একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পরও আবারও ফিরে আসছি।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরলাম স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টার টেক কেয়ার, এবং আমাদের এবার আলোচনার বিষয় ছিল রেক্টার প্রোলাপস ও এর আধুনিক চিকিৎসা। এবং আমরা কিন্তু এর আগে আলোচনা করছিলাম যে রেক্টার প্রোলাপস কি, কাদের হয়, কেন হয় এবং লক্ষণগুলো কি কি। স্যার, সেটা হচ্ছে যে আপনি বারবার বলছিলেন যে বাচ্চাদের হচ্ছে পার্শিয়াল রেক্টার প্রোলাপস ও কমপ্লিট রেক্টার প্রোলাপস নিয়ে। তো পার্শিয়াল রেক্টার প্রোলাপসের চিকিৎসা কি এবং কমপ্লিট রেক্টার প্রোলাপসের চিকিৎসা কি? ধন্যবাদ। বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে যখনই প্রথম এই বিষয়টা দেখা যায়, আমি আগেই বলেছি যখন খাবার দেওয়া হয় তখন থেকে একদম প্রাথমিক পর্যায়ে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা থাকে কনজারভেটিভ, অর্থাৎ বিনা অপারেশনে। এক্ষেত্রে রুগীর মাকে বা যিনি টেক কেয়ার করেন তাকে অ্যাডভাইস দেওয়া হয় কিভাবে সেটাকে রিপোজিশন করা হবে। অর্থাৎ এটা যতবারই বের হয়ে আসবে তিনি হাতের আঙ্গুলে একটা টিস্যু পেঁচিয়ে আঙ্গুলটা দিয়ে সেটাকে ভিতরে ঢুকিয়ে দিবেন। এরকম ঢুকিয়ে দেওয়ার পর আস্তে আস্তে যখন বাচ্চা গ্রো করবে তখন আমরা আশা করি অনেক ক্ষেত্রেই সেখানে পর্যাপ্ত পরিমাণে টিস্যু বলি আমরা, যে সাপোর্টিং টিস্যু যে অ্যানাল ক্যানেলের আশেপাশে থাকে সেটা তৈরি হতে পারে। তৈরি হলে সেটা সেখানে সেট হয়ে যাবে, সেক্ষেত্রে আর কোনো চিকিৎসা লাগবে না, এটা ভালো হয়ে যাবে রোগী। যদি এরকম প্রক্রিয়া করার পরও কয়েক মাস চেষ্টা করার পরও দেখা যায় যে তার বিষয়টা বের হয়ে আসছে, এখানে সেটা থাকছে না বা বের হয়েই আসছে বা বড় হচ্ছে আরও, সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। অনেক ধরনের সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে বা কিছু প্রসিডিউরও আছে। সেই প্রসিডিউরগুলো হচ্ছে আমরা যেগুলো করি, যেমন আমরা এখন ইনজেকশন স্ক্লেরোথেরাপি, অর্থাৎ এর আশেপাশে কিছু স্ক্লেরোজিং এজেন্ট দিয়ে দিতে পারি, যেটা সেখানে স্ক্লেরোসিস করে, অর্থাৎ সেখানে ফাইব্রোসিস করে এটাকে সেখানে ওয়ালের সাথে, রেক্টাল ওয়ালের সাথে এটাকে লাগিয়ে দিবে। সেটা যদি সফল না হয় তাহলে সার্জারির মধ্যে যেটা কমন সার্জারি সেটাকে বলা হয় ড্যালোনমি প্রসিডিউর, অর্থাৎ পাইপথ দিয়ে কয়েকটা অপারেশন করা, কয়েক ধরনের অপারেশন করা হয়, সেই অপারেশনগুলো করা যেতে পারে। আমরা খুব ফ্রিকুয়েন্টলি সেই অপারেশনগুলো করি এবং খুব সাফল্যের হারও খুব ভালো। তো সুতরাং এই রেক্টাল প্রলাপস, বাচ্চাদের রেক্টাল প্রলাপস কনজারভেটিভ ওয়েতে ট্রিটমেন্ট করা যেতে পারে, ওই প্রসিডিউর অর্থাৎ ইঞ্জেকশন ইত্যাদি দিয়েও ট্রিটমেন্ট করা যেতে পারে। আবার এগুলো ফেল করলে তখন অপারেশন করেও সেটা ট্রিটমেন্ট করা যেতে পারে। এবং এই সবগুলো কিন্তু পাইপথ দিয়ে, অর্থাৎ এখানে কোনো পেটের সার্জিক্যাল কোনো অপারেশনের প্রয়োজন নেই। অ্যাডাল্টের ক্ষেত্রে চিকিৎসাটা একেবারেই ডিফারেন্ট, সেক্ষেত্রে জটিলও বটে। এটার চিকিৎসার দুইটা পথ আছে, অর্থাৎ এটা আমরা পেটের মধ্য দিয়েও যেতে পারি, পেট কেটে অথবা ল্যাপারোস্কোপির মাধ্যমে, আবার পাইপথ দিয়েও করতে পারি। তো যখন অনেকগুলা চিকিৎসা পদ্ধতি থাকে তখন বোঝা যায় আসলে কোনো চিকিৎসায় হয়তো তেমন খুব ভালো না, সেই জন্য অনেকগুলো চিকিৎসা পদ্ধতি। পেট কেটে যে অপারেশনগুলো করা হয় সেগুলোর বেসিক প্রিন্সিপাল হচ্ছে, মৌলিক নিয়মটা হচ্ছে যে রেকটামটা বের হয়ে আসছে সেটাকে উপরে এনে কোনো একটা জায়গায় ফিক্সড করে দেওয়া হয়। অর্থাৎ সেটা ধরেন একটা ম্যাশ দিয়ে, যে আমাদের হার্নিয়াতে যে ম্যাশ ইউজ করা হয় সে ম্যাশ দিয়ে ফিক্স করা হতে পারে, ক্লিপ দিয়ে, স্টাপলার দিয়ে ফিক্স করা হতে পারে, হ্যাঁ, বা বডির নিজস্ব কিছু টিস্যু দিয়েও ফিক্স করা হতে পারে। এটাকে ফিক্স করে দেওয়া হয় সাধারণত আমাদের যে পিছনে যে স্যাক্রাম আছে স্যাক্রামের সাথে ফিক্সড করে দেওয়া হয় যাতে নিচে নেমে যেতে না পারে। আরটা হচ্ছে খুব বেশি যদি রিডান্ডেন্ট হয়, অর্থাৎ খুব বেশি বের হয়ে যায়, তখন অংশ বিশেষ কেটে ফেলে দেওয়া হয়, কেটে ফেলে দিয়ে ফিক্সড করে দেওয়া হয়। তো বুঝতে পারছেন যে এগুলো খুব বড় বড় অপারেশন, কারণ অ্যাবডোমিনাল সার্জারি পেট কাটতে হবে অথবা ল্যাপারোস্কোপি দিয়ে এখন করা হচ্ছে, বাট স্টিল ইট ইজ অ্যান্ড বিগ সার্জারি। এই ক্ষেত্রে আবার রিকারেন্স রেটও আছে, অর্থাৎ রিকার করার সম্ভাবনা থাকে, আবার হয়ে যাবেন, কারণ ওই যেখানে আমরা ফিক্সড করেছি সেখান থেকে সেটা আবার ছুটে যেতে পারে। এটা তো বায়োলজিক্যাল জিনিস। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যখন আমরা এইরকম ফিক্সড করি অনেক সময় টয়লেটের সমস্যা হয়, অর্থাৎ যেহেতু এটা একটা লাগিয়ে দেওয়া হয়েছে একটা এক্সট্রা একটা ম্যাশ দিয়ে, একটা কাপড়ের মতো জিনিস দিয়ে, তখন ওখান দিয়ে মলটা আসতে অনেক সময় সমস্যা হয়, একটু ডিফিকেশন প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমি সেই জন্য অ্যাবডোমিনাল সার্জারিগুলো আমি আসলে করি না এখন, কারণ এগুলো দেখা যায় যে এক এত বড় অপারেশন, দ্বিতীয় হচ্ছে আপনার
কমপ্লিকেশন। আমি এখন পায়ুপথ দিয়ে অপারেশনগুলো করি, এর মধ্যে 2টা অপারেশন খুব কমন করি এবং সাকসেস রেটও খুব ভালো। এ পর্যন্ত আমি অনেকগুলো কেস করেছি, তার মধ্যে একটা হচ্ছে স্টার অপারেশন। এই অপারেশনটা আমরা বলি যে একদম কাটা ছিঁড়া ছাড়া মেশিন দিয়ে। আপনারা জানেন যে আমরা যে লঙ্গ অপারেশনটা করি পাইলসের, সেই লঙ্গ অপারেশনের ওই মেশিনটা দিয়ে আমরা পায়ুপথ দিয়ে ঢুকিয়ে এই যে থলের যে অংশটা যেটা বের হয়ে আসে এটা কেটে নিয়ে আসে, তাৎক্ষণিকভাবে জোড়া লাগিয়ে দিই। জোড়া লাগিয়ে দিয়ে সেখানে এটাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় আমরা যে পার্শ্ব দেওয়াল আছে, পার্শ্বের দেওয়ালে ফিক্সড করে দিই। তো যার ফলে আমি এই প্রক্রিয়ায় যতগুলো অপারেশন করেছি সবগুলো খুবই ভালো আছে। আর যাদের অনেক বড় বের হয়ে আসছে, অর্থাৎ ধরেন বের হয়ে আসে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি পর্যন্ত বের হয়ে আসে, এদের ক্ষেত্রে এই জাতীয় অপারেশন করা যায় না। এদের ক্ষেত্রে আমরা ওই পায়ুপথ দিয়েই ওই অংশটাকে রিমুভ করে সেটা আবার সেখানে জোড়া লাগিয়ে দিই এবং সেটাকে দেওয়ালের সাথে ফিক্স করে দিই। এটা একটা বিশেষ ধরনের অপারেশন। এই অপারেশন যখন খুব বেশি বের হয়ে যায় তখন করতে হয়। এই পর্যন্ত আমি যতগুলো অপারেশন করেছি সেই কোনোটারই এই পর্যন্ত রিকার হয় না। এর কোনোটা এখনও 7 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, অনেকগুলো রুগী আছে 2 বছর 3 বছর এরকম আছে। রিকারেন্স কিন্তু এখনও হয় নাই বা অন্য কোনো জটিলতা তৈরি হয় না। বাবা মায়েরা কিন্তু অনেক সময় কিন্তু সচেতন থাকেন না রেক্টার প্রোলাপসের ব্যাপারে, তো তারা যদি এটা চিকিৎসা না করিয়ে থাকেন সেক্ষেত্রে কী কী জটিলতা দেখা দিতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা আসেই মা বাবারা, কারণ এটা যখন বের হয়ে আসে তখন তাদের কাছে ওরিট থাকে। এখানে সমস্যাটা মা বাবার না, এখানে সমস্যা রুগীর নিজের। ওই যে বললাম যে এটা থাকে ছোটোবেলা থেকে, যাদের বড় হতে হতে এটা অনেক বড় হয়ে যায়, কিন্তু রুগী মনে করে যে এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ ও কারোর সাথে এটা ডিসকাস করে না বা আরেকজনের মল ত্যাগের প্রক্রিয়া সম্বন্ধে তার জানা থাকে না। পরবর্তীকালে বইপত্র পড়ে বা লেখালেখি পড়ে তখন সে জানতে পারে যে এটা একটা অ্যাবনর্মালিটি। আমি অনেক পেশেন্ট দেখেছি যেটা তারা মনে করতো বহু বছর ধরে, 10 বছর 15, এটা মনে হয় স্বাভাবিক একটা জিনিস, সবারই মনে হয় এরকম রেকটাম বের হয়ে আসে। তো সুতরাং এই জাতীয় ক্ষেত্রে এটা যখন দীর্ঘদিন আনট্রিটেড থাকে রুগীর কারণে, মা বাবার কারণে না, রুগীর কারণে, তখন এক সময় সেটা আর ঢুকে না ভিতরে, এটা অবস্ট্রাকশন হয়ে যায়, এটা কমপ্লিট প্রলাপস হয়ে যায়। তখন এটা কিন্তু একটা রিয়েল সার্জিক্যাল ইমার্জেন্সি তৈরি হয়। এক্ষেত্রে দেখা যায় যে অপারেশন করাটাও ঝুঁকিপূর্ণ। অপারেশন করলে দেখা যায় অনেক সময় পেরিটোনাইটিস হয়ে যায় বা ওই জোড়াটা লাগে না, কারণ এখানে তো বাওয়েলের মধ্যে অ্যানাস্টোমোসিস করতে হয়, যে মানে জোড়া লাগাতে হয়। বাওয়েলের মধ্যে জোড়া লাগানোর পর যে প্রবলেমটা হয় আপনার, সেটা হচ্ছে যে এখান থেকে যখন খাবার যাবে এই জোড়াটা ছিঁড়ে যেতে পারে। তো সুতরাং এটা একটা জটিল প্রক্রিয়া, যখন এটা হেলদি না থাকে তখন এই সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য অনেক সময় সেখানে অপারেশন করার পর, অ্যানাস্টোমোসিস করার পর এমনকি আইলিওস্টোমি পর্যন্ত করে দিতে হতে পারে, একটা বাইপাস পায়খানার রাস্তা করে দিতে হতে পারে ওই রাস্তাটা না শুকানো পর্যন্ত। অর্থাৎ অনেক জটিলতা তৈরি হয়, জটিল চিকিৎসা করতে হয় এবং রুগীর জন্য কষ্ট, লম্বা সময় হসপিটালে থাকা ইত্যাদি ইত্যাদি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাওয়ার আগে স্যার আপনাকে দুটো প্রশ্ন স্যার পাশাপাশি একদম করতে চাই। যে আপনি তো বারবার বলছিলেন যে রেক্টার প্রোলাপস একটি জটিল রোগ, তো সাধারণত এই রোগের চিকিৎসা হচ্ছে বাংলাদেশে কতটুকু ব্যয়বহুল এবং দেশের বাইরের সাথে যদি আমি তুলনা করে থাকি মানদণ্ডের দিক থেকে, তাহলে বাংলাদেশে এখন এই ধরনের চিকিৎসা হচ্ছে কিনা এবং প্রচলিত কিনা? ধন্যবাদ। আসলে এখানে যে বিষয়টা হচ্ছে যে এটা দিস ইজ এন টেকনিক্যাল বিষয়, যিনি জানবেন তিনি চিকিৎসা করতে পারবেন। তো আমরা মানের বা রেজাল্টের ক্ষেত্রে সবসময় কম্পেয়ার করি দুটো বিষয়। একটি বিষয় হচ্ছে যে রিকারেন্স রেট, অর্থাৎ আবার হওয়ার যে চান্স সেটা কেমন, আর এখানে কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা অপারেশন পরবর্তী। এই দুটো ক্ষেত্রে আমরা যদি আন্তর্জাতিক যে সেন্টারগুলো আছে, আমেরিকা বা ইংল্যান্ডে বড় বড় সেন্টার, তাদের যে পাবলিশড রিপোর্টগুলো আছে, প্রকাশিত রিপোর্ট যেগুলো আছে, সেগুলোর সাথে তুলনা করলে আমরা দেখি যে আমরা তাদের সমমানের চিকিৎসা করছি। আমাদের রিকারেন্স রেট কোনোভাবেই তাদের চেয়ে বেশি নয়, আমাদের কমপ্লিকেশন রেটও তাদের চেয়ে বেশি নয়। তো সুতরাং আমরা বলতে পারি যে আমরা এখানে বিশ্বমানের চিকিৎসা করছি। বিশেষ করে আমি যেটা বললাম যে স্টার বা মেশিন দিয়ে যে চিকিৎসাটা করছি, এটা কিন্তু পৃথিবীর খুব কম চিকিৎসকে করেন। এটি আমি প্রচুর পেশেন্টের করছি এবং দিস ইজ এন ভেরি নভেল ট্রিটমেন্ট ফর দিস কেস, কারণ এখানে আপনার কাটাছিঁড়া থাকছে না, দ্রুত একদিনে রুগী, এত বড় রোগ কিন্তু রুগী একদিনে বা 2 দিনে বাসায় চলে যেতে পারছে, স্বাভাবিকভাবে টয়লেট করছে।
স্বাভাবিক খাবার দাবারে থাকছে, তাকে স্যালাইন দিতে হচ্ছে না বা তাকে হসপিটালে ভর্তি থাকতে হচ্ছে না। তো এই অপারেশনটা রিয়েলি একটা অসাধারণ একটা চিকিৎসা, যেটা স্টার অপারেশন। সেটা আমি রোগীদের, প্রচুর রোগীর করছি আর্লি স্টেজে আসলে, কারণ খুব বেশি বড় হয়ে গেলে এই অপারেশনটা করা যায় না। আর্লি স্টেজে আসলে এই অপারেশনটা করে দিতে পারছি। অন্য সব ক্ষেত্রে বিদেশেও দেখা যায় যে এখানে কেটে বা অ্যাবডোমিনাল পথ দিয়ে গিয়ে এই অপারেশনটা করছে। তো সুতরাং এদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা অসাধারণ কিছু সুযোগ বা অসাধারণ কিন্তু বেনিফিট দিতে পারছি। তো চিকিৎসার ক্ষেত্রে, মানের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক মানের চিকিৎসা করছি। আর খরচের কথা যদি বলেন, আপনি যদি ইন্টারন্যাশনাল যে কোনো সেন্টারে, এগুলো আপনারা এখন ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন যে কোনো, যে এই রোগের খরচ কত। দেখা যায় যে আমেরিকা বা ইউরোপে বা সিঙ্গাপুরে যদি আমরা ধরি, এগুলোর এক একটার খরচ 10 থেকে 15 লাখ টাকা। তো সুতরাং সেই তুলনায় আমরা 10 ভাগের 1 ভাগ বা 15 ভাগের 1 ভাগ খরচে আমরা আমাদের দেশে চিকিৎসা করতে পারছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের খুব সুন্দর কিছু প্রশ্নের খুব অসাধারণ কিছু উত্তর উপস্থাপনের জন্য। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং এখানে যারা সচেতন বাবা মা রয়েছেন তারা কিন্তু জানতে পেরেছেন যে রেকটাল প্রোলাপসটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে এবং কখন আসলে এর জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন। তাই আমি বলবো যে অবহেলা নয়, বাচ্চাকে অবশ্যই সঠিক সময়ে সঠিক চিকিৎসা প্রদানের জন্য সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। এবং যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে বলে নিচ্ছি যে আপনারা যারা পায়ুপথের এবং মলদ্বারের জটিল কিছু সমস্যায় ভুগছে এবং আপনারা জানেন যে ডক্টর ইরফান স্যার কী কী রোগের চিকিৎসা দিয়ে থাকেন, এবং আমি বলবো যে সঠিক সময়ে যারা সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারছে না তারা এখনই পায়ুপথের অথবা মলদ্বারে জটিল সমস্যার জন্য যোগাযোগ করে নেবেন স্ক্রলের দেখানো নাম্বারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।